মাঝারি ক্ষুধার দেশেও খাদ্যের অপচয় দিন দিন রূপ নিচ্ছে উদ্বেগজনক সংস্কৃতিতে। কোনো পদক্ষেপ নেই সরকারের। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার, মন্তব্য আইন উপদেষ্টার। ধানমন্ডির ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ভ্যাকসিনের অভাব বাড়াচ্ছে উদ্বেগ। জনসাধারণের সচেতনতা বাড়ানোর পরামর্শ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিহত ছাড়ালো ৬৯,০০০। ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার চলমান। এবং MLS কাপে মেসির জোড়া গোল আর অ্যাসিস্টের রেকর্ড, প্রথমবার পূর্বাঞ্চলের সেমিফাইনালে ইন্টার মিয়ামি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। দেশের অভিজাত রেস্তোরাঁগুলোতে গড়ে প্রায় ২০% খাবার নষ্ট হয় বলে ধারণা দেশের রেস্তোরাঁ মালিকদের। এর চেয়ে বেশি খাবার নষ্ট হয় কমিউনিটি সেন্টার ও পার্টি সেন্টারগুলোতে। তবে সুনির্দিষ্ট পরিসংখ্যান কোনো সংস্থার কাছে নেই। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ এখনও মাঝারি মাত্রার ক্ষুধার দেশের তালিকায় থাকলেও খাদ্য নিয়ে এদেশে এক ধরনের অন্যায্য বিলাসিতা রয়েছে, যে কারণে একদিকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ক্ষুধা অনাহারে ভুগছে, অন্যদিকে কিছু জায়গায় থামছে না অপচয়। নাজমুল হুসাইনের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বুফে রেস্তোরাঁ এটি কেবল আহারের উৎসব নয়, বরং বলা যায় অপচয়ের মেলা। হরেক রকম সাজানো খাবার মেলা থেকে প্লেট ভর্তি খাবার নিয়ে অর্ধেকই ফেলে দেন অনেকে। ধনীয় পর্যটন এলাকায় এই খাদ্য অপচয় দ্রুতই রূপ নিচ্ছে এক উদ্বেগজনক সংস্কৃতিতে। দেশে অভিজাত রেস্তোরাঁগুলোতে গড়ে প্রায় ২০% খাবার নষ্ট হয় বলে ধারণা দেশের রেস্তোরাঁ মালিকদের। এর চেয়ে বেশি খাবার নষ্ট হয় কমিউনিটি সেন্টার ও পার্টি সেন্টারগুলোতে। তবে সুনির্দিষ্ট পরিসংখ্যান কোনো সংস্থার কাছেই নেই। একটি আন্তর্জাতিক প্রতিবেদন বলছে, বাংলাদেশের জনপ্রতি খাদ্যের অপচয় বছরে ৮২ কেজি, যা চীন, যুক্তরাজ্য, ভারতের চেয়ে বেশি। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশ এখনও মাঝারি মাত্রার ক্ষুধার দেশের তালিকায় রয়েছে। ক্ষুধা মেটানোর সক্ষমতার দিক থেকে এ দেশ ১২৭টি দেশের মধ্যে ৮৫তম। তারপরেও খাদ্য নিয়ে এদেশে এক ধরনের অন্যায্য বিলাসিতা রয়েছে, যে কারণে একদিকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ক্ষুধা অনাহারে ভুগছে, অন্যদিকে কিছু জায়গায় থামছে না অপচয়। এবছর বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, অব্যবস্থাপনা, অসচেতনতা ও পরিবহনজনিত কারণে প্রতি বছর বাংলাদেশে উৎপাদিত খাদ্য পণ্যের মধ্যে গড়ে ৩৪% নষ্ট বা অপচয় হয়। নষ্ট বা অপচয় হওয়া এই খাদ্য পণ্যের আর্থিক মূল্য মোট দেশজ উৎপাদনের ৪%। অথচ একই সময়ে দেশের মোট জনসংখ্যার ৩১% খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ৬৬% মানুষ পুষ্টিমান সমৃদ্ধ খাবার পায় না। সংশ্লিষ্টরা বলছেন, ভোগের উপযোগী খাদ্য সামগ্রী না খেয়ে ফেলে দেয়া বা নষ্ট করা ক্রমান্বয়ে বাড়ছে। অভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে ছোট ছোট রেস্তোরাঁতেও খাদ্য অপচয় হচ্ছে। ভোগের উপযোগী এসব খাদ্য ক্রেতারা কিনেও নষ্ট করছেন অসতর্কতা ও স্বভাবের কারণে। অনেকের মতে, কমিউনিটি সেন্টারে কখনো ১/৩ খাবারও নষ্ট হয়। পার্টি বা দাওয়াতে আসা মানুষজন খাবার অপচয়ের বিষয়ে প্রচণ্ড উদাসীনতার পরিচয় দেন। ধনী ও পর্যটন এলাকায় এ খাদ্য অপচয়ের সংস্কৃতি মারাত্মক আকার নিচ্ছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সামগ্রী নষ্ট করা বা ফেলে দেওয়ার কারণে একদিকে দেশে খাদ্য সংকট বাড়ছে, অন্যদিকে প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের কিছু দেশে এমন আইন রয়েছে যেখানে খাদ্য অপচয়ের কারণে জরিমানা করা হয়। খাদ্য অপচয় রোধে এ দেশেও আইন থাকা দরকার। তবে এই বিষয়ে কোনো পদক্ষেপ বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মহাপরিচালক জাকারিয়া। তবে শুরু থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য অপচয় কমাতে নানান ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে বলে জানান তিনি। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দর্শক, খাদ্য অপচয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ।
আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বাংলাদেশে জনপ্রতি খাদ্য অপচয়ের তুলনা কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এটার জন্য কারা দায়ী? এবং আরেকটু জানতে চাইবো যে সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ বা প্রচারণা গ্রহণ করলে এই অপচয় রোধ করা সম্ভব হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আমাদের খাদ্যের প্রয়োজনীয়তাটা নিয়ে একটু কথা বলতে চাই যে আমাদের বিশ্ব ক্ষুধা সূচকে কিন্তু আমরা ১২৭টি দেশের মধ্যে ৮৫তম, অর্থাৎ আমরা কিন্তু পিছনের সারির দেশ, যে কারণে আমরা বলছি যে এটা একটা মধ্যম মাত্রার ক্ষুধার দেশ যেখানে খাদ্য নাই। ঠিক সেই দেশে আবার বিপরীত একটা সংস্কৃতি হচ্ছে, খাদ্য অপচয় হচ্ছে ৮২ কেজি, যেটা উন্নত দেশগুলো চায়না, ইউরোপের দেশ, আমেরিকার থেকেও বেশি। একটা মানুষ ৮২ কেজি খাদ্য অপচয় করছে বছরে। ৩৬৫ দিনে ৮২ কেজি কিন্তু কম না, মানে যেটা একবারে খাওয়ার যোগ্য খাবার ছিল। ফলে আমাদের এখানে আমি কাজ করতে গিয়ে যেটা দেখলাম যে একটা অপচয়ের সংস্কৃতির একটা বিষয় আছে। এটা হচ্ছে উচ্চবিলাসী লোকজনের মাধ্যমে ধনীদের মধ্যে বেশি, যেটা বিভিন্ন জায়গায় কথা বলে আমরা জেনেছি। আপনাকে আমি একটা উদাহরণ দেই। আপনি যদি কখনো রাস্তাঘাটে টিসিবি বা ওএমএস এর ট্রাক দেখেন, ঠিক দেখবেন সামান্য ৫ কেজি বা ১০ কেজি খাবারের জন্য একটা মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছে। সেটাও কিন্তু বিনামূল্যে দেওয়া হয় না, কিছুটা সাশ্রয়ী মূল্যে দেওয়া হয়। ঠিক সেই দেশেই আবার একটা রেস্টুরেন্টে গিয়ে দেখবেন, যেখানে সচরাচর বুফে টুফে হয়, সেখানে দেখবেন যে মানুষ প্লেটের পর প্লেট খাবার টেবিলে রেখে রেখে চলে যাচ্ছে, হয়তো 50% খাচ্ছে, 50% অপচয় করছে। সেই জায়গায় কাজ করতে গিয়ে আমরা প্রথমে হোটেলগুলোতে দেখি, হোটেলগুলোতে যেটা হয় যে অভিজাত রেস্তোরাঁ যেগুলো, সেগুলোতে খাদ্যের অপচয় প্রায় 20%। এই হোটেল মালিকরাই বলছে। তারা বলছে যে দেখেন, যে খাবারের বিল দিচ্ছে একটা সে হয়তো খাবারের বিষয়ে সচেতন, কিন্তু সে যখন অন্য 5 জনকে নিয়ে খাচ্ছে, অন্য যে বাকি 4 জন তারা কিন্তু ওইভাবে সচেতনতা মনে করছে, নানান রকম অর্ডার করছে, বোয়াল মাছ, ইলিশ মাছ, এই সেই, মানে বিল যে দিচ্ছে সে হয়তো একা খাচ্ছে যারা, এটা মানে আমি সিনারিওটা বলছি যে একা যে যখন বিল দিয়ে খায় তখন হয়তোবা সে পরিমাণ বুঝে খায়। কিন্তু বড় বড় হোটেল রেস্টুরেন্টে যে একজন টাকা দিচ্ছে 5-7 জনকে নিয়ে বসে খাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু অনেক অর্ডার করছে, মূল খাবার খাচ্ছে, ডেজার্ট খেতে পারছে না, বা চা কফি একটু অর্ডার করে 2 চুমুক দিয়ে চলে যাচ্ছে। এগুলো কিন্তু পুনরায় ব্যবহার করার কোনো সুযোগ নাই, এগুলো নষ্ট হচ্ছে। এভাবে প্রায় 20% খাবার নষ্ট হচ্ছে। এর থেকেও আরও উদ্বেগজনক হচ্ছে কমিউনিটি সেন্টারগুলোতে। কমিউনিটি সেন্টারগুলোতে তো একজন পে করছে, বাকি প্রায় সবাই হচ্ছে সেলিব্রেট, মানে আমন্ত্রিত। তারা কিন্তু সেখানে কখনোই ভাবছে না যে আমি কতটুকু নিব এবং কতটুকু খেতে পারবো। কিছু মানুষ ভাবছে, কিন্তু অধিকাংশ মানুষ ঠিক যত খাবারের মেনু আসছে তারা নিচ্ছে, হয়তো পারছে খেতে, অথবা মুখে দিয়ে ফেলে দিচ্ছে। ফলে কিন্তু এমনও হয়েছে, একটা কমিউনিটি সেন্টারে একটা অনুষ্ঠান শেষ হওয়ার পরে 50%-এর উপর খাবার থেকে গেছে। আবার কিছু মিসম্যানেজমেন্ট আছে, আমি হয়তো 500 জন দাওয়াত করেছি, সেখানে 350 লোকই এসেছে, তারপর আবার সেই লোকগুলোর খাবার অপচয় করছে। তো এগুলো কিন্তু পুনরায় ব্যবহার করা যায় না। কিছু ক্ষেত্রে অনেকে বলতে পারে যে কমিউনিটি সেন্টার থেকে খাবার কিনে নিয়ে ফুটপাতে বিক্রি হয়, সেটা তো নিশ্চয়ই আপনার, আমি স্বাস্থ্যসম্মত খাবার বলবো না, কারণ ওটা তো মান নষ্ট হয়ে যায়। তো ওইটা তো নষ্টের মধ্যেই ধরে। আপনি নিশ্চয়ই খারাপ খাবারকে আপনি বলতে পারবেন না এটা খাদ্য। তো এইরকম একটা পরিস্থিতি। আমরা যখন রেস্তোরাঁ মালিকদের সাথে কথা বললাম, বিভিন্ন রেস্টুরেন্টে যারা বুফে করছে, যারা পর্যটনের সাথে রিলেটেড এলাকায় খাবার বিক্রি করছে, তারা বলছে দেখেন, আমরা এক ধরনের বুফে টুফে নিয়ে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। আমরা একটা বুফের প্যাকেজ অফার করছি, মানুষ এসে ওই প্যাকেজটা ধরেন আমরা 900, 950, 1000, 2000 টাকার বুফের প্যাকেজে গিয়ে এমন ভাবি যে খাইতে পারলাম না, নষ্ট করে যাই। আমাদের এই যে একটা মেন্টালি একটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দারুণ একটা, মানে এটা কি বিলাসবহুল সংস্কৃতি, মানে যে দেশে খাবার নেই, হ্যাঁ, অন্যায্য বিলাসিতা আমরা বলছি। তো এই জায়গা থেকে বাংলাদেশে কোনো আইন নাই। আপনি অনেক রেস্টুরেন্টে লেখা থাকে যে 100 গ্রামের বেশি খাবার নষ্ট করবেন না, কিন্তু আসলে এগুলো কেউ মানে না। তো আইনের ক্ষেত্রে
সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে যে বাংলাদেশে এই খাবারটা কি পরিমাণ অপচয় হচ্ছে এটা বাংলাদেশের নিজস্ব কোনো সংস্থার তথ্য নাই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেন অথবা খাদ্য মন্ত্রণালয় বলেন, কারো কাছে কিছু তথ্য নাই। আমরা বৈশ্বিক যে প্রতিবেদনগুলো সেখানে যে তথ্যগুলো দেখছি যে একটা মানুষ 82 কেজি খাদ্য অপচয় করছে, সেটা হচ্ছে 1 কোটি প্রায় 26 লাখ টনের মতো। এটা কিন্তু গত 3 বছরে প্রায় 20 লাখ টনের মতো বেড়ে গেছে। প্রায় 1/3 খাবার আমরা 3 বছরেই বেশি অপচয়ের প্রবণতায় আছে। তো এখানে নীতি নির্ধারকরা যেটা বলছে যে আমরা একটি সুনির্দিষ্ট, এখানে দাবি যাদের খাবার নষ্ট হচ্ছে তাদের দাবি হচ্ছে একটা আইন হোক। রেস্তোরাঁ মালিকরা মনে করেন যে একটা আইন থাক, যে এখানে এত পরিমাণ খাদ্যের বেশি কেউ অপচয় করলে সেটা একটা আইন থাক। এটা কিন্তু গৃহস্থালিতেও দরকার, কারণ আপনি জানেন মানুষ এখন কিচেনে অনেক খাবার যেটা ব্যবহার করা যায় বা খাওয়া যায় অনেকে খায় না। অর্থাৎ কথার কথা আপনি বুঝবেন যে আমি কিছু সবজি কিনেছি, এই সবজিটা আমি এত পরিমাণে কিনলাম যে আমি এর 70% না খেতেই বাকি 30% পচে যাচ্ছে, আমি কিন্তু ডাস্টবিনে ফেলে দিচ্ছি। আবার আমি কম দামে পেয়েছি, আমি অনেক শাক কিনে ফেলছি, আমার বাসায় ওটা ম্যানেজমেন্ট হলো না, নষ্ট হয়ে যাচ্ছে। তো সার্বিক ক্ষেত্রে কিন্তু একটা, যেহেতু খাদ্য প্রচন্ড মূল্যবান, আমরা তো ক্ষুধার দেশ, সেক্ষেত্রে একটা আইনের দাবি আছে। কিন্তু উদ্বেগজনক হলেও সত্য, আমরা যখন এটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে কথা বললাম, যারা খাদ্য মন্ত্রণালয়ের একটি সংস্থা, তারা বলল যে আমাদের খাদ্যের সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যানই নেই। আমরা বিবিএস এর কাছে চেয়েছি যে কি পরিমাণ খাদ্য প্রতি বছর বা প্রতিদিন মানুষ নষ্ট করছে, সেটা জানার পরে আমরা একটা পদক্ষেপ নেব। আইনের বিষয়টা নিয়ে উনি যেটা আমাকে বলেছে যে এই সঠিক পরিমাণটা নির্ণয় করার আগে আইনের বিষয়ে তাদের এখনো কোনো পদক্ষেপ নেই। এই যে আপনি যেমনটি বলছিলেন যে বছরে জনপ্রতি প্রায় 82 কেজি খাবার কিন্তু অপচয় হয়, তো আপনার কি মনে হয় বাংলাদেশে এই যে খাদ্য অপচয় এটা যদি ডে বাই ডে বাড়তে থাকে তাহলে এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে, এবং দেশে যদি এই উৎপাদনে এটা কিভাবে মানে চাপ সৃষ্টি করে বা প্রভাব ফেলে? আচ্ছা, উৎপাদনের ক্ষেত্রে আপনি দেখেন আমাদের যে উৎপাদন, এটার এই যে খাদ্যের অপচয়, এখানে প্রায় আমাদের ল্যান্ডের 3 কোটি হেক্টর জমির খাবার আমাদের টেবিল পর্যন্ত পৌঁছাচ্ছে না। প্রায় 27% খাবার আমরা অপচয় করে ফেলছি। এর মধ্যে কিন্তু চাল থেকে শুরু করে টমেটো, আম, সব ক্ষেত্রেই আপনি দেখবেন প্রচুর আম গ্রামে নষ্ট হয়ে যায়, এগুলো কেউ সংগ্রহ করে না। আবার ঢাকা শহরে সেই আম কেনার জন্য কিন্তু 200-250 টাকা মানুষ অনেক কষ্ট করে। সবজির ক্ষেত্রে অনেক সবজি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, ফলে কিন্তু একটা দারুণ আর্থিক ক্ষতি হচ্ছে। আমরা যে 5000 কোটি খাদ্যশস্য প্রায় উৎপাদন হয় দেশে, এর মধ্যে যদি 1,30,00,000 টনের মতো নষ্ট হয়ে যায়, তাহলে এটা প্রায়, ওই তো বললাম 27-28%, তাহলে এটার আর্থিক ভ্যালু কয়েক হাজার বিলিয়নের মতো দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই খাদ্য অপচয়টা রোধ করা গেলে এই যে আমাদের ক্ষুধাও কমতো, এবং খাদ্যের যে আমাদের অপ্রাপ্ততা এবং পুষ্টিকর খাদ্যের যে অভাব, সেটা কিন্তু পূরণ করা যেত। একদমই তাই। এবং আপনার কি মনে হয় কিভাবে খাদ্য অপচয় রোধ করা সম্ভব, এবং এটা যদি রোধ করা যায় তাহলে ক্ষুধা ও পুষ্টির ঘাটতি কতখানি মোকাবিলা করা সম্ভব? ধন্যবাদ। আপনি দেখেন খাদ্যের অপচয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইভাবে অপচয় হচ্ছে। একটা হচ্ছে আমরা যেটা রেডি খাবার যেটা খাচ্ছি না, নষ্ট করছি যেটা, আরেকটা হচ্ছে উৎপাদনের পর থেকে টেবিল পর্যন্ত সরবরাহ, পরিবহন বা মারাই, এগুলো করতে। ফলে দুই ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করার দরকার। একটা হচ্ছে সাধারণ মানুষ যারা খাবার গ্রহণ করছেন তাদের সচেতন হতে হবে, আর যারা উৎপাদন থেকে পরিবহন সরবরাহ পর্যায়ে যারা আছেন তাদেরকে এই খাদ্যের অপচয়টা কমাতে হবে। 2 নাম্বার একটা আইন থাকা দরকার, এটা সবার কথা, যে খাদ্য আমরা অপচয় করব না, অপচয় করলে সেটার একটা জরিমানা, বা বিশ্বের কিন্তু অনেক দেশে আছে কিছু জরিমানা করা হয়। আপনি যদি রেস্টুরেন্টে খাবার একটা নির্দিষ্ট পরিমাণের বেশি অপচয় করেন তাহলে কিন্তু জরিমানা করা হয়। অনেক দেশে আবার আপনাকে কিছুটা হেয় করা হয়, মানে তারা কোনো জরিমানা করে না, কিন্তু এমন ধরনের আপনার সাথে অ্যাটিটিউড করে যেটা আপনি বুঝতে পারেন যে এটা আমার এই খাদ্য অপচয়ের কারণে এরকম করা হয়েছে। তো বাংলাদেশে একটা বিষয় থাকা দরকার। আর 2 হচ্ছে সরকারকে কিছু প্রচুর কাজ করতে হবে, সেটা হচ্ছে সরবরাহ এবং উৎপাদন পর্যায়ে যেন খাদ্যের অপচয় না হয়।
ফলে এখানে কিন্তু একটা বিষয় আসবে, ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, জানে কৃষক যেন বাজারে গিয়ে তার সবজিটা বা ফলটা ঠিক দামে বিক্রি করতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু বিক্রি করতে না পেরে অনেকে এসে মাঠে ফেলে দেয়, গরুকে খাওয়ায়, এ ধরনের ন্যায্য মূল্যের একটা বিষয় থাকছে। আর সরবরাহের ক্ষেত্রে আমাদের দেশের তাপমাত্রা বেশি, আমাদের দেশে যেটা করতে হবে যে তাপমাত্রার কারণে অনেক খাবার পচে যায় খুব দ্রুত, ফলে একটি কোল্ড চেইন সিস্টেম দরকার। অর্থাৎ গ্রামগঞ্জের বাজার থেকে যখন খাদ্যটা ঢাকায় আসছে, সেটা একটা হিমায়িত গাড়িতে আনার ব্যবস্থা করা, এটা তো আর ব্যক্তি উদ্যোগে সম্ভব না। সরকার কিছু করতে পারে, এবং সরকারের কিছু উদ্যোগ ছিল যে ঢাকা শহরের 5টা হিমাগার তৈরি করার, যেখানে কেউ সবজি এনে প্রয়োজনে এখানে সংরক্ষণ করে তারপর বাজারে দিতে পারবে। অর্থাৎ এমন হয়ে যায় যখন রাত্রেবেলা 3টায় যখন বাজারে কোনো গাড়ি প্রবেশ করে সবজি ফল, সেটা কিন্তু বেচা কিনা হয়, কিন্তু কোনো কারণে জ্যাম ট্যামের কারণে 10টায় হলে আর ওই দিন কিন্তু আর পাইকারিতে বেচা কেনা করা সম্ভব হয় না। তো তখন থেকে পরের দিন পর্যন্ত সংরক্ষণ করার একটা ব্যবস্থা দরকার। আমরা কিন্তু কাউরান বাজার থেকে শুরু করে এই যে বড় বড় পাইকারি বাজারের আড়তগুলোর চারপাশে দেখি প্রচুর খাবার নষ্ট হয়ে, প্রচুর শাক সবজি এগুলো নষ্ট হয়ে মানুষ বিক্রি করতে পারে না। সেটা সংরক্ষণের জায়গা থাকলে অবশ্যই সে পরের দিন বিক্রির চেষ্টা করতো। আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে খাদ্য অপচয় রোধে কিছু আইন প্রণয়ন করা জরুরি। আপনার কাছে জানতে চাইবো যে এটা কতটা জরুরি, এবং মানে আমরা কেন পারছি না আইন প্রণয়ন করতে, যে এখানে চ্যালেঞ্জ এন্ড সীমাবদ্ধতাটা কি কি, এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কোন ধরনের আইন প্রণয়ন করতে পারে এই খাদ্য অপচয় রোধে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা কেন পারছি না বলতে, সরকার কেন পারছে না, তারা তো ওইটা বলছে যে তাদের সুনির্দিষ্ট পরিসংখ্যান নাই। তারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে একটা তাগাদা দিয়েছে যে কি পরিমাণ অপচয় হয়, তারপর তারা আইন করবে। আর বিশ্বের যে প্র্যাকটিসটা হচ্ছে সেটা হচ্ছে জরিমানা। খাদ্যের জন্য তো আর মানুষকে জেলে দেয়া অপচয়ের কারণে এটা হয়তো বা বড় লেভেলে হইতে পারে। সাধারণ ভোক্তার ক্ষেত্রে জরিমানাটা, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছেন, 300 টাকার খাবার খেয়েছেন, এখানে বিশ্বের অন্যান্য দেশে 300 টাকার খাবারের মধ্যে আপনি প্রায় 100 টাকার খাবার নষ্ট করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে 100 টাকা জরিমানা করা যেতে পারে। যে তাহলে কিন্তু ওই খাবারের একটা দাম সরকারের খাতে কিন্তু অ্যাড হলো, খাবারটা অপচয় হলে। এই ধরনের প্র্যাকটিস আছে। জরিমানা আর জেল ছাড়া তো বাংলাদেশে অন্যান্য শাস্তির প্র্যাকটিস নাই সেইভাবে, ফলে জরিমানাটার কথাই সবাই বলছেন। আমাদেরও প্রত্যাশা থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এবং সরকারের প্রতি, তারা যেন এই খাদ্য অপচয় রোধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রোববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে শঙ্কা, আসলে আমাদের এখানে 16-17 বছর যাবত ইলেকশন হয় না, তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে। 32, 33, 34 বছর হয়ে গেছে, জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তা আপনারা চিন্তা করেন, প্রায় সম্ভবত অন্তত প্রায় 5 কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো চিন্তা। রাজধানীর ধানমন্ডি এলাকার ভোটার হবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা 10 আসন। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরই মধ্যে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার। কুমিল্লার মুরাদনগর 3 আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা 10 আসনে নির্বাচন করতে পারেন তিনি। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চলতি বছরের 7 নভেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা 307 আর শনাক্ত রোগীর সংখ্যা পার করেছে ৭৬,০০০-এরও বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এখন বর্ষা চলে গেলেও স্বস্তি নেই এডিস মশা থেকে। শীতেও চোখ রাঙাবে ডেঙ্গু। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তার রোধ ও ভ্যাকসিন ব্যবহারের গুরুত্বের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ কীটতত্ত্ববিদদের। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। চলতি বছরের 7 নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 307-এ আর শনাক্ত রোগীর সংখ্যা ৭৬,৫১৪। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার সঙ্গে সীমাবদ্ধ থাকা অবস্থা এখন আর নেই। বছরের যে কোনো সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটতে পারে। কীটতত্ত্ববিদরা মনে করেন, নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার বিস্তার বাড়ছে, ফলে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তার রোধ ও ভ্যাকসিন ব্যবহারের গুরুত্বও তারা তুলে ধরেন। তবে কার্যকর ভ্যাকসিন রয়েছে কিনা তা এখনও বিতর্কিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পর্যন্ত ডেঙ্গুর 2টি ভ্যাকসিন ডেঙ্গাভেক্সিয়া ও কিউডেঙ্গা অনুমোদন দিয়েছে। তবে উভয়েরই সীমাবদ্ধতা রয়েছে। ডেঙ্গাভেক্সিয়া শুধুমাত্র পূর্বে ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য, আর কিউডেঙ্গা 6 থেকে 16 বছর বয়সীদের জন্য। তাই বাংলাদেশ এখনও ভ্যাকসিন ব্যবহার শুরু করেনি। অধ্যাপক কবিরুল বাশার বলেন, ডেঙ্গু টিকার ব্যবহার রাজনৈতিক ও সামাজিক বিবেচনার সঙ্গে যুক্ত। এর আগে এই রোগকে এপিডেমিক ঘোষণা করতে হবে, যা সরকারের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। তাই ভ্যাকসিনের পরিবর্তে সাধারণ মানুষের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমতে না দেয়া ও মশারি ব্যবহার করলেই ডেঙ্গুর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব। তবে জনসাধারণের সচেতনতা ছাড়া শুধু টিকা দিয়ে ডেঙ্গু সমাধান নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজধানীর শাহবাগে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠি পেটায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। রোববার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষক নেতা মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ এই তথ্য জানিয়েছেন। এদিকে শাহবাগ থানায় আটক রাখা হয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ সোহেলকে। শিক্ষকদের দাবি, কোনো কারণ ছাড়াই প্রায় 19 ঘন্টা থানায় আটক রাখা হয়েছে তাদের। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। চলতি বছরের মতো 2026 সালেও পবিত্র ঈদ উল ফিতরে 5 দিন, ঈদ উল আজহায় 6 দিন ও শারদীয় দুর্গাপূজায় 2 দিন ছুটি থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। গেল বৃহস্পতিবার 2026 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ওই দিন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি 28 দিন। অবশ্য এর মধ্যে 9 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় 2-1 দিনের মধ্যে 2026 সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পুড়ে যাওয়া আদমস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের ঝুঁকিপূর্ণ সেই ভবনের ভবিষ্যৎ নির্ধারণে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতা চেয়েছে বেবচা।
অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া কাপড় সহ নানান কাঁচামালের নিরাপত্তা নিয়েও বিপাকে পড়েছে কারখানাটি। এরই মধ্যে ভাড়ায় নেওয়া শতাধিক কাভার্ড ভ্যানকে অস্থায়ী গুদাম বানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অগ্নি দুর্ঘটনার পর কারখানাটি লে অফ ঘোষণা করলেও শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত চালু রেখেছে প্রতিষ্ঠানটি। তবে কাভার্ড ভ্যানকে অস্থায়ী গুদাম বানানোর বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার পণ্য কাভার্ড ভ্যানে রাখার বিষয়ে নির্বাহী পরিচালক বলেন, ওখানে একই মালিকের আরও একটি কারখানা রয়েছে যেটির ভবন ক্ষতিগ্রস্ত হয়নি। কাভার্ড ভ্যানে রাখা মালামালগুলো ওই ভবনের গোডাউনে নেওয়া যায় কিনা সেই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে কারখানার লে অফকালীন শ্রমিক কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জলের পরে এই মালগুলি তুলতে পারছে না, কন্টেনার থেকে মাল আনলোড করে এগুলি কভার ভ্যানে লাগছে। আচ্ছা, বুঝছেন? প্রায় 17 উপরে গাড়ি আছে এখানে মালিকের। তাহলে এগুলি মনে করে এগুলি মালিকের সব লস। এগুলি মনে করে এক মালিকের বড় গাড়ি মনে করে কারণ তারা আমাদেরকে গাড়ি আরো ব্যাটারি জ্বলছে পর্যন্ত লাগাইছে। খুলনার বাজারে সবজির সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না অধিকাংশ সবজি। অন্যদিকে পেঁয়াজের দামও বেড়েছে 40 থেকে 50 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, অনেক সবজির দাম বাড়তি ছিল, নতুন সবজি বাজারে আসায় বেশিরভাগ সবজির দাম কমতে শুরু করেছে। তবে শীতকালীন সবজির দাম কিছুটা বেশি থাকলেও কিছুদিনের মধ্যে দাম আরও নাগালে আসবে। আর পেঁয়াজের আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে, সামনে দাম আরও বাড়তে পারে বলেও জানান তারা। ক্রেতাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং করলে সবকিছুর দাম নাগালে থাকতো। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও হামাসের মধ্যে 1 মাস আগে যুদ্ধবিরতি হওয়ার পরও গাজায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কারণ একদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো লাশ উদ্ধার ও শনাক্তের কাজ চলছে, অন্যদিকে এখনো গুলি করে হত্যা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত এই উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69,169 জনে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত 240 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় আরও 2 ফিলিস্তিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর এই নির্ধারিত ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রথম ম্যাচ জিতেছিল ইন্টার মিয়ামি, দ্বিতীয় ম্যাচ জিতেছিল ন্যাশভিল এফসি, যে কারণে MLS এর প্লে অফ সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছিল এক প্রকার ফাইনালে। জিতলে পরের রাউন্ডে, হারলে বিদায়। এমন পরিস্থিতিতে ফোর্ট লডারডেলে একক নৈপুণ্য দেখালেন লিওনেল মেসি। জোড়া গোল করলেন তিনি, আরও 2টিতে করলেন অ্যাসিস্ট। তার এই একক নৈপুণ্যে শনিবার রাতে ন্যাশভিল এফসিকে 4-0 গোলে হারিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের সেমিফাইনালে পৌঁছে গেল ইন্টার মিয়ামি। মেসি প্রথমার্ধে করেন 2টি গোল, এরপর দ্বিতীয়ার্ধে তাদেও আয়েন্দের 2টি গোলের অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন তারকা। পুরো সিরিজে মিয়ামি 8-3 ব্যবধানে ন্যাশভিলকে হারালো, আর সেই 8টি গোলের সবকটিতেই মেসি সরাসরি ভূমিকা রাখলেন। তিনি করলেন 5টি গোল ও 3টি অ্যাসিস্ট। এই জয়ের ফলে পূর্বাঞ্চল সেমিফাইনালে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। নভেম্বরের 22 বা 23 তারিখে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিটি ম্যাচ হবে নকআউট ফরম্যাটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাঝারি ক্ষুধার দেশেও খাদ্যের অপচয় দিন দিন রূপ নিচ্ছে উদ্বেগজনক সংস্কৃতিতে, কোনো পদক্ষেপ নেই সরকারের। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার, মন্তব্য আইন উপদেষ্টার। ধানমন্ডির ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
শীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ভ্যাকসিনের অভাব বাড়াচ্ছে উদ্বেগ, জনসাধারণের সচেতনতা বাড়ানোর পরামর্শ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিহত ছাড়ালো ৬৯,০০০, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার চলমান। এবং MLS কাপে মেসির জোড়া গোল আর অ্যাসিস্টের রেকর্ড, প্রথমবার পূর্বাঞ্চলের সেমিফাইনালে ইন্টার মিয়ামি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল ৫টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।